সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আমি রেজওয়ানুজ্জামান, আর আজকে আমাদের সঙ্গে অতিথি হয়ে আছেন ইকবাল হোসেন। সবাই চেনেন, সাবেক ফুটবলার, বর্তমানে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। আমরা আজকে কথা বলবো ফুটবলের এই নবনির্বাচিত কমিটির 1 বছর পূর্তি নিয়ে। আপনারা জানেন যে গত বছর 26 অক্টোবর নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি দায়িত্ব বুঝে পেয়েছিল, এবং সেই কমিটি 1 বছরে আসলে কি করলো, বাংলাদেশের ফুটবল আসলে কি পেল, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। কতটুকু সফল কিংবা কতটুকু ব্যর্থতা কিংবা কতটুকু স্থবিরতা, সবকিছু নিয়ে আলোচনা হবে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। ইকবাল হোসেন, প্রথমেই স্বাগত জানাচ্ছি আপনাকে, এবং আপনার মুখ থেকে আসলে জানতে চাই যে আপনি কিভাবে দেখেন এই 1 বছর আপনার কমিটির মেয়াদকে। সাফল্যও বলবেন, আপনার যেগুলো করতে পারেননি আক্ষেপ আছে সেটাও বলবেন। আসলে ধন্যবাদ জানাচ্ছি চ্যানেল 24-কে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। সাফল্য আর ব্যর্থতাটা তো আপনারা বেশি বলতে পারবেন। আচ্ছা। তবে আমাদের যেটা দায়িত্ব ছিল, আমরা যে কমিটমেন্ট করে, তবে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে 1 বছর আমরা সুন্দর মতো পালন করেছি। এখন সাফল্য ব্যর্থতা তো থাকবেই। জি, অবশ্যই থাকবে। তো সাফল্য ব্যর্থতা বলেই দিয়েছি, আপনারা মূল্যায়ন করবেন। তবে আমার ব্যক্তিগত অভিমত আমি বলবো যে আসলে 1 বছরে আমরা চেষ্টা করেছি ফুটবলকে একটা পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য। যেটা আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা মাঠে ফুটবলটা রাখবো। আমাদের এই কমিটির, আমাদের প্রেসিডেন্ট সহ আমাদের এই বোর্ডের কমিটমেন্ট ছিল সারা বছর ফুটবলটাকে আমরা মাঠে রাখবো। আমি জানি না কতটুকু রাখতে পেরেছি, তবে আমি আমার পক্ষ থেকে আমি স্যাটিসফাইড যে আমরা চেষ্টা করেছি সর্বোচ্চ পর্যায়ে ফুটবলটা রাখার জন্য। হয়তো এখানে কিছু প্রতিবন্ধকতাও আছে, প্রতিবন্ধকতা বলবো না, যে আমাদের ব্যর্থতাও আছে। আমি সফলতা যেরকম বলবো, ব্যর্থতাও আছে। যেমন আমরা হয়তো ধরেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। এখন বর্তমানে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের যে পারফরমেন্স বা যে অবস্থা, আমি বলবো যে এটা আমাদের সবচেয়ে বড় সাফল্য যে আমরা ঘরের মাঠে দর্শকদেরকে মাঠে আনতে পেরেছি, এবং এখন সবাই ফুটবল নিয়ে একটা ভালো খোঁজখবর রাখছে। আমরাও কিন্তু আনন্দিত হই যখন ফুটবলের এত আলোচনা থাকে, আমরাও কিন্তু আনন্দিত হই। পাশাপাশি ধরেন আমাদের নারী ফুটবল দলকেও সাফল্য দিতেই হবে, যে এই প্রথম তারা এশিয়া কাপে খেলতে গেছে। এটা আমাদের অনেক বড় সাফল্য। আশা করি আগামী মার্চে আরও যেন ভালো করে দেশবাসীর কাছে ওদের জন্য দোয়াও চাচ্ছি। পাশাপাশি আমি আপনাকে এটাও বলবো যে এই জেলা পর্যায়ের যে লিগগুলো ছিল অনেক জায়গায় শুরু হয়েছে, অনেক জায়গায় করতে পারেনি বিকজ অফ মাঠ। তারপরে ধরেন আপনার সেকেন্ড ডিভিশন হয়েছে, ফার্স্ট ডিভিশন শুরু হবে, এই বৃষ্টি ছিল, মাঠ খেলানোর উপযোগী ছিল এই কারণে। তবে এটা নিয়ে আমরা মোটামুটি, যেহেতু আপনি নিজে জেলা লীগ কমিটির দায়িত্বে আছেন, এটা নিয়ে আমরা আলাদা করে কথা বলবোই, আপনি ওভারঅল একটু বলে যান। এরপরও বলবো যে আমরা দেখেন আন্ডার 15 আমরা সারা বাংলাদেশে একটা টুর্নামেন্ট করেছি, যেটা ব্যাপক সারা পড়েছে। আমরা ন্যাশনাল চ্যাম্পিয়নশিপ আমাদের রানিং চলতেছে। আমি বলবো যে বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টেই ফুটবলের ম্যাচ হয়েছে। এটা একটা বড় প্লাস পয়েন্ট আমাদের জন্য। মানুষ অনেক ডিস্ট্রিক্টে ছিল যে তখন খেলাধুলা হয়নি, কিন্তু এইবার কিন্তু 64টা ডিস্ট্রিক্টেই খেলা হয়েছে। হয়তো কোনো একটা দুটো স্টেডিয়ামে আপনার মাঠের কারণে হয়তো হতে পারেনি, এটা হয়তো নিরপেক্ষ ভেন্যুতে হয়েছে, তবে অলমোস্ট সব ডিস্ট্রিক্টে খেলা হয়েছে। সামনে আমাদের আন্ডার 17-এর প্রোগ্রাম রয়েছে। তো আশা করি এরপরে আমরা ইন্টারন্যাশনাল আন্ডার 17, আন্ডার 19-20 মেয়েদের আন্ডার 17 অনেকগুলো টুর্নামেন্ট কিন্তু আমরা এই বছর অনেকগুলো ম্যাচ খেলেছি। তো অলমোস্ট বলবো যে এই দিক দিয়ে বলবো যে আমরা যেটা আমাদের কমিটমেন্ট ছিল যে আমরা মাঠে ফুটবলটাকে রাখবো, এটা হয়তো আমরা পেরেছি। পাশাপাশি আমি এটাও বলবো আমরা যে হ্যাঁ হয়তো আমরা 2-1টা জায়গায় ওইভাবে এখনো শুরু করতে পারিনি। যেমন আমি বলবো যে আসলে পাইনিয়ার লিগটা আমরা শুরু করতে, এটা আমাদের ব্যর্থতা। আমি বলবো যেটা আমাদের ব্যর্থতা, আমার ব্যর্থতা আমাকে বলতেই হবে, ঠিক আছে। পাইনিয়ার লিগটা হয়তো শুরু করা উচিত ছিল। এটা একটা বড় ক্ষেত্র, প্লেয়ারদের মানে আসার জন্য এটা একটা খুব বড় ক্ষেত্র। অনেকগুলো টিম খেলে, বাংলাদেশের বিভিন্ন এলাকাতে একটা বয়সভিত্তিক প্লেয়াররা খেলতে আসে। আমি বলবো যে এটাও আসলে আমাদের একটা মানে। এর পাশাপাশি আমরা স্কুল ফুটবলে দেখেন, আমরা ঢাকার স্কুলগুলোকে নিয়ে আমরা স্কুলের বেশ কিছু ফুটবল প্রোগ্রাম করেছি। তারপরে হয়তো সারা বাংলাদেশ ইন্টারন্যাশনাল করতে পারিনি, কিন্তু এটা আমাদের প্ল্যানিংয়ে আছে, আমাদের প্রেসিডেন্টের প্ল্যানিংয়ে আছে, আমাদের স্কুল কমিটির প্ল্যানিংয়ে আছে। এছাড়া আমরা আরও কিছু টুর্নামেন্ট এশিয়াতে, রিয়াদে কিছুদিন আগে আপনাদের একটা টুর্নামেন্ট করেছে এখানে, আপনারা জানেন। তো অলমোস্ট আমরা চেয়েছি যে, এবং এই প্রথম বাংলাদেশ মনে হয় আপনার বাইরে গিয়েছিল ফুটসাল খেলতে।
ফুটসালও খেলতে গেছে। ওইখানে কিন্তু আমাদের টিম আমরা বেশ কিছুদিন আগে পাঠিয়ে আমাদের একটু সময় দিতে হবে, সময় দিতে হবে। আশা করি ভবিষ্যতে ফুটসাল আমাদের বাংলাদেশেও বেশ জনপ্রিয় হয়ে যাবে। এর জন্য আমাদের বর্তমান কমিটি, ফুটসাল কমিটি সর্বাত্মকভাবে চেষ্টা করছে। তো আমি আসলে ধন্যবাদ দিব। আমি আমার প্রেসিডেন্ট আপনি বলছেন যে ওভারঅলে সাফল্যগুলোই বেশি, আপনার দৃষ্টিতে ব্যর্থতাও আছে কিছু কিছু, এবং ফুটবলে মানুষ আগ্রহী হয়েছে, সেটা একটা বড় অর্জন। আজ আমরা আপনার কাছে ফিরবো, একজন দর্শকের ফোন নিতে চাই। প্রথমে দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। আমি গাইবান্ধা থেকে রোমান বলছিলাম। জি, আমি মানে প্রশ্ন করতে চাচ্ছিলাম যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কাছে জেলা পর্যায়ে গাইবান্ধা অনেকদিন হলো ফুটবল লিগ হয় না, হ্যাঁ, এগুলোর কোনো আসলে আছে কিনা, ভালোভাবে লিগ করার আপনাদের ইচ্ছা আছে কিনা? পাশাপাশি মানে জেলা ক্রীড়া সংস্থাগুলো দেখা যায় যে হচ্ছে মাদক সেবীদের আড্ডা। আচ্ছা, আপনি গাইবান্ধা থেকে বলছেন, গাইবান্ধা লিগের খবর জানতে চাচ্ছিলেন। জি, ধন্যবাদ। আরো একজন দর্শক আছেন, আমরা একবারে ফোনগুলো নিয়ে উত্তর দিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাই, আসসালাম। আমি টিভি বলছি। জি, ইকবাল ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আসলে প্রশ্ন তো আমরা দেখছি যে আন্তর্জাতিকে যেভাবে আপনারা ব্যস্ত থাকেন, ঘরোয়া লিগে কিন্তু তেমন আপনারা ব্যস্ত থাকেন না। ঘরোয়া লিগে আপনাদের কাউকে স্টেডিয়ামে অন্তত দেখা যায় না, কাউকেই দেখা যায় না, সেটা একটা প্রশ্ন। আর ফাইনাল লিগের ব্যস্ততা তো আছেই। আর এক সময় জাতীয় লিগে আমরা দেখছি খেলোয়াড় তৈরি হতো। এইবারে যে জাতীয় লিগটা হচ্ছে, এটা হলো আর কি, এটা আমার দৃষ্টিতে এখানে দেখলাম জোয়ান বুড়া সবাই খেলছে। এটা একটা মানে মাছ দিয়ে শাক দিয়ে মাছ ডাকানোর মতো, এই একটা প্রশ্ন। আর আপনাদের মধ্যে বোঝাপড়া কেমন, এটাই আমার প্রশ্ন। যে সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে। যে দুটো প্রশ্নের অংশটুকু আমরা পেয়েছি সেটা হলো যে পাইওনিয়ার লিগ নিয়ে বলেছেন, জেলা লিগ তিনি বলছেন যে নতুন প্লেয়ার তৈরি হচ্ছে না, আর ঘরোয়া ফুটবলে কর্মকর্তাদের দেখা যাচ্ছে না। অনেকগুলো প্রশ্ন আপনাকে রিলেটেড, যেহেতু জেলা লিগের কথা আমরা আলোচনা করছি। জেলা লিগ নিয়ে একটু যদি প্রথমেই বলি, এই জায়গাটা আমি শেষ করে যেতে চাই, সাফল্যগুলো আলোচনা করবো, অনেক সাফল্য অবশ্যই আছে। যে জেলা লিগ কেন আসলে, আপনি আমাদের এই অনুষ্ঠানে নির্বাচিত হওয়ার পরপরই বলেছিলেন যে 2-3 মাসের মধ্যে আপনি অনেকগুলো জেলায় লিগ করতে চান। সেইটা এক বছরেও আমরা খুব বেশি দেখিনি, ভিজিবল দেখিনি আর কি। আমি বলিনি যে হচ্ছে না কোথাও, কিন্তু আমরা খুব বেশি অনেকগুলো জেলায় দেখিনি। কেন? দেখেন, প্রথমত মাঠ একটা সমস্যা ছিল, বৃষ্টির দিন ছিল, ম্যাক্সিমাম টাইম। যেমন ধরেন সিলেটের কথা বলি, সিলেটে কিন্তু পুরো বন্যা ছিল, ওই পিরিয়ডটা আমরা খেলতে পারিনি। আর পাশাপাশি আমাদের অনেকগুলো ডিস্ট্রিক্টে এখনও পূর্ণাঙ্গ কমিটি আমরা দিতে পারিনি। পূর্ণাঙ্গ কমিটি বলতে ডিএফের যে কমিটিটা, ধরেন আগে পূর্বের যে কমিটি ছিল তাদের মেয়াদ আছে, কিন্তু তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো কারা করবে লিগটা? তো এবং এক একটা ডিস্ট্রিক্ট থেকে 2টা 3টা 4টা করে কমিটি আসছে, অ্যাডহক কমিটি আসছে। তো আমরা তো নির্ধারণ করতে পারি না কাকে দিব। আমরা হয়তো একজনকে দিলে আরেকজনের অবজেকশন দিচ্ছে। তো এই বিষয়টা আমাদের মাননীয় প্রেসিডেন্ট একদম আমরা খুবই ভালোভাবে দেখতেছে। এবং রিসেন্টলি আমরা 10-15 দিনের 3-4টা কমিটিও দিয়ে দিচ্ছি। এবং যেসব জায়গায় কমিটি দিচ্ছে তাদেরকে বলছে আপনারা লিগ শুরু করেন। প্রথমত কারণ হলো যে পূর্ণাঙ্গ কমিটিটা আমরা দিতে পারিনি, যে কারা খেলা চালাবে এখন। ঠিক আছে, আসলে আপনাদের তো দায়িত্ব দিতে হবে। আর এক একটা ডিস্ট্রিক্টের থেকে যখন 3টা-4টা কমিটি থাকে, তখন আমাদের করার কিছু থাকে না। যখন আমরা ধরেন একটা সিদ্ধান্তে চলে যাই, তখন দেখা গেছে আরেকটা কমিটি এসে ওটাকে মামলার পর্যায়ে নিয়ে যাই না। তা আমাদের বক্তব্য হলো যে আমরা সুন্দর মিনিমাইজ করে সবার যারা স্পোর্টসের সাথে জড়িত তাদেরকে নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ কমিটি করে দিয়ে তাদেরকে আমরা আমাদের গাইডলাইন অনুযায়ী বলবো যে লিগ করার জন্য। এবং পাশাপাশি আমি অনেক ম্যাক্সিমাম ডিস্ট্রিক্টের সাথে কথা বলেছি, তাদেরকে বলেছি যে আসেন, আপনারাও থাকেন, আমরাও থাকি, জয়েন্টলি আমরা যেভাবে পারে আপনাদেরকে ফিনান্সিয়াল কিছু সাপোর্ট করে লিগটা আমরা শেষ করি। শুধু আমরা ফুটবল ফেডারেশন দিব, আপনারা দিবেন না, এটা হবে না। আপনারাও আসেন, আমরাও দিব। গাইবান্ধার যে দর্শক আমাদের ফোন, তার জেলা সম্পর্কে আপনার কোনো ধারণা আছে কিনা? স্পেসিফিক যদি বলেন ওই জেলাটা সম্পর্কে। অবশ্যই গাইবান্ধা জেলা সম্বন্ধে গাইবান্ধা থেকেও 2টা বা 3টা কমিটি পড়েছে। আচ্ছা, হ্যাঁ। তা আমরা প্রথমত তো গাইবান্ধাতে যখন মেয়েদের খেলা হলো তখন একটা কমিটি চালিয়েছে, এরপর যখন ছেলেদের হয়েছে তখন আমরা আরেকটা কমিটি দিয়েছি। পাশাপাশি যেসব জায়গায় দেখেন আমাদের এই কমিটিগুলো পূর্ণাঙ্গ নয়, এই জাতীয় চ্যাম্পিয়নশিপে কিন্তু আমরা ডিসিদেরকে অন্তর্ভুক্ত করে ওইখানে কিন্তু বলছে একটা নিরপেক্ষ কমিটি করে দেন যারা খেলা চালাবে। তাদের সাহায্য ডিসিদের মধ্যে সহযোগিতা কিন্তু আমরা নিয়েছি। তো সুতরাং আমি গাইবান্ধাকে বলবো যে আমার গাইবান্ধা আমাদের নলেজে আছে, যেভাবেই হোক আমরা খুব ইমিডিয়েট গাইবান্ধার কমিটিটা দিয়ে, এবং আমি এটাও জানি যে গাইবান্ধার টিমগুলোও রেডি আছে এখন খেলার জন্য। বাট আমি শুধু এই কারণে দিতে পারছি না। তো আমি
খুব ইমিডিয়েট গাইবান্ধার এই কমিটিটাকে দিয়ে গাইবান্ধার লিগটা যেন চালু করতে পারে, এই জন্য আমি সর্বাত্মক সহযোগিতা করব। আপনি বলছিলেন যে বৃষ্টির কারণে একটা বড় সময় চলে গিয়েছে, এখন শীতকাল আসছে, এখন বৃষ্টির সংখ্যা নেই, কিন্তু এখন আবার অন্য জিনিস সামনে আসবে কিনা, বাধা আসবে কিনা, যেমন জেলাগুলোতে ক্রিকেট লিগগুলো এখন চালু করতে চাইবে, মাঠ চাইবে তারা ক্রিকেটের জন্য, তখন কি আসলে এটাও একটা কারণ হয়ে দাঁড়াবে? আমি আপনাকে বলি, যেমন আমাদের এখানে অনেকগুলো সেকেন্ড ডিভিশন হয়ে গেছে, সিলেটের 2-3টা ডিস্ট্রিক্ট, কিশোরগঞ্জ, তারপরে ময়মনসিংহ, এই লিগগুলো হয়ে গেছে, সেকেন্ড ডিভিশন লিগগুলো হয়ে গেছে। গতকালকে আমি একটা লিগ সমাপ্ত করে এসেছি, মাগুরা আচ্ছা, প্রথম বিভাগ ফুটবল লিগ মাগুরা, গতকালকে ফাইনাল খেলা হয়েছে, আমি ওখানে উপস্থিত ছিলাম, আমাদের জাকির ভাই উপস্থিত ছিল, তো গতকালকে হয়েছে। তো সুতরাং এখন যেহেতু শীত মৌসুম আসতেছে, মাঠটাকে ভাগাভাগি করে নিতে হয়, জানি যে যাদের মানে ক্রীড়া সংস্থানের যে মাঠগুলো, তো আমরা চেষ্টা করেছি যদি বিকল্প কোনো মাঠ হয়, বিকল্প কোনো মাঠ দিয়ে যদি তারা খেলা চালাতে পারে, আমরা কিন্তু তাদেরকে সহযোগিতা করবো। এবং আমাদের কমিটির পক্ষ থেকে বলা আছে, যদি কারো কোনো ক্ষেত্রে অসুবিধা হয়, তো আমাদের এখানে কমিটি আছে, যখন আমাদের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, লোকাল ডেভেলপমেন্ট যে কমিটি আছে, কমিটি কথা বলে, আমরা ডিসির সাথে কথা বলে মাঠের ব্যবস্থা করে দিব এর জন্য। আর আশা রাখি হয়তো আমরা একটা নির্দিষ্ট কমিটি করে দিলে তারা যে কোনো সময় লিগটা করে নিতে পারবে। আচ্ছা, আরেকটা দর্শক ফোন বলেছিলেন যে জাতীয় চ্যাম্পিয়নশিপ যেটা চলছে সেখানে আসলে বয়সের কোনো সীমা নেই, নতুন প্লেয়ার তৈরি হচ্ছে না, এখানে অনেক সিনিয়ররাও খেলছেন, জুনিয়ররাও খেলছেন, মানে আপনার কি মনে হয় যে এটা ভালো না খারাপ? মানে আমি আপনার মতামতটাই জানতে চাই। আমি এটার পক্ষে দুই দিকেই কথা বলবো এই কারণে, প্রথমত যখন একটা জেলাতে একটা প্লেয়ার খেলবে, যদি একটা সুপারস্টার প্লেয়ার না খেলে, তো ওই জেলার আগ্রহ বাড়বে কিভাবে, আমি প্রথম বলবো। ঠিক আছে, পাশাপাশি ওই দুটা, যেমন আমার ডিস্ট্রিক্টে 2টা ভালো প্লেয়ার আসলে আরো 10 জন প্লেয়ার তাকে দেখতে আসবে, মাঠে দর্শক আসবে, এটা একটা পজিটিভ দিক। আবার যদি চিন্তা করে, যেহেতু আমরা নিয়ম করে দিয়েছি যে এইখানে আপনার চ্যাম্পিয়ন্স লিগ প্লাস হলো বিপিএল এর বাংলাদেশ লিগের যে প্লেয়ার, এরা খেলতে পারবে না, না পারার উদ্দেশ্যটা কি, মূলত আউটসাইড যে নতুন প্লেয়ারগুলো আছে, নতুন প্লেয়ারগুলো খেলে এখানে উঠে আসুক তাদের পরবর্তী ক্ষেত্র তৈরির জন্য। তা এটাও আমি বলবো যে ভালো উদ্যোগ। তো একটা আমার মতামত, আমি খেলোয়াড় হিসেবে বলবো, একটা নির্দিষ্ট টাইমে যদি আমরা ফাইনাল রাউন্ড ওই রকম যদি দিয়ে দিতে পারি, যে যার ডিস্ট্রিক্টের প্লেয়াররা, আর একটা ন্যাশনাল প্লেয়ার তখন তার ডিস্ট্রিক্টে খেলবে, এটা তো তার জন্য একটা গৌরবের ব্যাপার, আমি মনে করি গৌরবের ব্যাপার। তো এই ক্ষেত্রে ফাইনাল রাউন্ডে হয়তো যাই না, মানে রিকোয়েস্ট থাকবে যদি দিতে পারে তাহলে ভালো। আর নতুন প্লেয়ার কি, যারা খেলেছে, এটা বয়সের তারতম্য থাকে না কেন, আসলে প্লেয়ারদের সংখ্যাও ডিস্ট্রিক্টে অনেক সময় দেখা গেছে, অনেক জেলাতে লিগ না হওয়া থেকে প্লেয়ারের সংখ্যা সীমিত হয়ে গিয়েছিল। এই যে আপনার খেলাধুলা যে শুরু হয়েছে, লিগ শুরু হবে, হয়তো এই প্রবলেমটা আপনি আগামী 2-3 বছর পর ফেস করবেন না। আচ্ছা, তার মানে আপনি বলছেন যে জেলা লিগগুলো কিংবা জেলার ফুটবলগুলো আরো নিয়মিত হবে, আপনি আশা করছেন। আমরা একটু সাফল্যের দিকে যাই, যে আমরা কয়েকটা পয়েন্ট বেছে নিয়েছি, যে ফুটবল উন্মাদনা বেড়েছে, আমরা বলছি হামজা সমিত সহ প্রবাসী ফুটবলাররা এসছে এই 1 বছরে, পৃষ্ঠপোষকরা আগ্রহ দেখিয়েছে বিপুল পরিমাণ, এবং হোম ম্যাচে আসলে দর্শক এসছে একটা, সেটা আপনি বলছিলেন, এবং ফিফা উইন্ডোতে ন্যাশনাল টিম নিয়ে মেয়েরা এবং ছেলেরা প্রতিনিয়ত ম্যাচ খেলছে, এই জায়গাটায় সাফল্য আমরা বলছি। কিন্তু সেই রিটার্নে সাকসেস কি আসছে? জাতীয় দলে আমরা এশিয়ান কাপে যদি 4টা ম্যাচ দেখি, একটা ম্যাচে বাংলাদেশ জিততে পারেনি, কিংবা ড্র করেছে মাত্র 2টো ম্যাচ। আমি সেই জায়গাটায় আপনার কি মনে হয় যে সাকসেসটা আরো বেশি আসা উচিত ছিল, এত ইনভেস্ট, এত বিনিয়োগ, এত প্লেয়ার আনা? দেখেন, আমি অবশ্যই বলবো যে ম্যাচগুলো আমরা হেরেছি, বাংলাদেশে যে 2টা ম্যাচ আমরা হেরেছি, আমি বলবো যে 2টা ম্যাচই আসলে আমাদের জেতার মতো সামর্থ্য ছিল, হয়তো আমাদের লাক ফেভার করেনি। দেখেন, ফার্স্ট সিঙ্গাপুরের ম্যাচে আমরা যে গোল হজম করেছিলাম, এরপরে 1 গোল ব্যাক করেছি, হয়তো সাডেনলি রেফারি আমাদেরকে একটা পেনাল্টি দিতেও পারতো, পার্ট অফ গেম। তো আমি মনে করি যে আসলে সাফল্য বলতে হয়তো ব্যাড লাগ ওটা গিয়েছে, তবে হংকংয়ের ম্যাচ যেটা আমরা লাস্ট ম্যাচে গোল খেয়ে 4-3 গোলে যেটা হেরেছি, এটা নিঃসন্দেহে আসলে বলবো এটা আমাদের দুর্ভাগ্য, এটা আমাদের দুর্ভাগ্য ছাড়া আর কিছু না। এত সুন্দর শুরুর পর, আমি নিজে যেহেতু একজন খেলোয়াড় ছিলাম, এত সুন্দর শুরুর পর যে 2টা গোল আমরা যে লাস্ট কয়েক সেকেন্ড আগে যেটা খেয়েছি, আসলে আপনি দেখেন, আমরাও যখন ফুটবল খেলছি, আমরাও কিন্তু এরকম 45 মিনিটের পরে আমাদের একটা বাড়তি অনেকগুলো আমরা নিজেরাও খেয়েছি অনেকগুলো, সত্যি কথা। ওই ধারাবাহিকতা থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারি নাই, সত্যি। মানে আমাদের সময় থেকে আপনি খেলেছেন কতদিন আগে, তার মানে এখনো এত বছর পরেও আমরা ধারাবাহিকতা বের হয়ে আসতে পারিনি। তো আমি বলবো যে আসলে এরপরেও ম্যাচ আমরা কিন্তু খারাপ খেলিনি, বলবো যে ম্যাচ আমরা খারাপ খেলিনি, হয়তো আমাদের লাক ফেভার করেনি, আমি এটা বলবো যে লাক ফেভার করেনি, বা হয়তো আমাদের হয়নি। তারপরে বলবো যে আমরা হংকংয়ে যে ম্যাচটা খেলেছি, আমি বলবো যে আসলে আমার দেখার দৃষ্টিতে বাংলাদেশ টিমের অনেক দিন পরে একটা ভালো ম্যাচ দেখেছি। বিশেষ করে সেকেন্ড হাফে আমরা যে ম্যাচ খেলেছি, আমি তো মনে করেছি যে আসলে দিস ইজ ফুটবল,
আমার কাছে মনে হচ্ছে যে সত্যি মানে আমি প্লেয়ার হিসেবে গর্বিত ফিল করছি যে সেকেন্ড হাফে আমরা যে ম্যাচ খেলছি, বাট ব্যাড লাগ আমরা জিততে পারিনি। তবে আশা করি সামনে ইন্ডিয়ার সাথে যে ম্যাচ আছে, যদি টিমের প্লেয়ারদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, যদি কিছু হয় হয়তো ইনশাল্লাহ আমরা 3 পয়েন্ট নিয়ে আসতে পারবো। এবং ওই ম্যাচটা জিতলে হয়তো বা এগুলোর সব আক্ষেপগুলো ঘুচে যাবে। আরো কথা বলবো আপনার সঙ্গে, দর্শক আছেন আমাদের সঙ্গে, একটা ফোন নিতে চাই, পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত যেটাই হোক জানাবেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই সামনে তো আমাদের ক্রিকেট খেলা চালু হবে, এর জন্য কি ফুটবল লিগটা পিছিয়ে পড়বে কিনা? আপনি কোথা থেকে বলছেন? হ্যালো। আমি বরিশাল থেকে বলছি। বরিশালে ক্রিকেট লিগ শুরু হবে মাঠে, সেই কারণে আপনি মনে করছেন যে বরিশালে আসলে ফুটবল লিগটা কোথায়, কিভাবে, কখন হবে, তাই তো? ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আপনার প্রশ্নের জন্য। ইকবাল ভাই নিশ্চয়ই উত্তর দিবেন। জেলা লিগ নিয়ে আপনার কাছে প্রশ্ন কি পেল সেই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন সাবেক ফুটবলার এবং বর্তমানে ফুটবল ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন। বিরতির আগে দর্শকের ফোন ছিল বরিশাল জেলা এবং নিয়ে, যে ক্রিকেট আসছে, আমার কথাই তিনি আরেকবার বলেছেন যে ক্রিকেট আসছে, এখন কি আসলে জেলা লিগ আয়োজনে সমস্যা হবে কিনা। বরিশালের আপনি বিরতিতেই বলছিলেন যে কমিটি নিয়েও সমস্যা আছে সেখানে। না আসলে দেখেন, বরিশালে আমাদের যে কমিটি ছিল ওই কমিটিটা এখন ওইভাবে কাজ করছে না, ইনঅ্যাক্টিভ, পুরোপুরি ইনঅ্যাক্টিভ। আমরা কিন্তু অনেকবার চেষ্টা করেছি তাদের সাথে যোগাযোগ করার জন্য। তো আমি এখনও বলবো, যদি তারা বরিশাল ফুটবল লিগ করতে চায়, আমরা যেভাবে ক্রিকেট হয়তো হতে পারে, ক্রিকেট হয়তো হতে পারে যে 1.5 মাস 1 মাস 1.5 মাস হয়ে ক্রিকেট বন্ধ হবে, এরপরে ওইখানে বসে যে যাদের আন্ডারে মাঠ আছে তাদের সাথে কথা বলে যদি বরিশাল ফুটবল লিগ করতে চায়, আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আচ্ছা, তার মানে বরিশাল একটা, আমি আপনার মাধ্যমে জানাতে চাই, বাংলাদেশে যারাই লিগ করতে চায় আমাদের সাথে যোগাযোগ করবে, আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব তাদেরকে সহযোগিতা করে লিগ যেন করে। তাদের মাঠ সমস্যা হলো আমরা ওটা দেখব, তাদের সবকিছু নিয়ে আমরা করে আমাদের সাথে যোগাযোগ করার জন্য তাদেরকে আমি অনুরোধ করছি। কিন্তু আপনারা কি ফেডারেশন থেকে যোগাযোগ করবেন না? আমরা প্রত্যেক ডিস্ট্রিক্টের সাথে যোগাযোগ করছি। আপনি লিগ শুরু করেন। আচ্ছা আচ্ছা। তবে এটুকু বলতে পারি যে এখন হয়তো বেশ কিছু ডিস্ট্রিক্ট শুরু করে দিবে। কারণ দেখেন, শুরু করতে আন্ডার 15 খেলার পর আন্ডার 17 জাতীয় চ্যাম্পিয়নশিপ, এখানে কিন্তু একটু ব্যস্ততা। আবার কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের বিপিএল এর খেলা চলছে, চ্যাম্পিয়ন্স লিগের খেলা চলে, বিধায় ওই ডিস্ট্রিক্টের মধ্যে অনেক সময় মাঠের কারণে পেরে উঠতে পারতেছে না। তো আমি বলবো যে আসলে এই আমাদের আর একটা সাফল্য বলবো যে দেখেন, গত বছর আমরা বিপিএল, বাংলাদেশ প্রিমিয়ার লিগ যেটা ছিল, চ্যাম্পিয়ন লিগ ছিল, আমরা কিন্তু সমাপ্ত করেছি, সুন্দর মতো সমাপ্ত হয়েছে এবং নতুন মৌসুমও কিন্তু শুরু হয়ে গেছে। অলরেডি ফেডারেশন কাপ দিয়ে নতুন মৌসুম শুরু হচ্ছে। আমি বলবো যে আসলে এটাও কিন্তু আমাদের একটা ধারাবাহিকতা যে আমরা এখানেও কিন্তু ব্যর্থ হইনি। আমরা আমাদের ঘরোয়া লিগও আমরা ন্যাশনাল টিমের এত ব্যস্ততার মাঝেও কিন্তু আমরা ঘরোয়া লিগ সুন্দর মতো এগিয়ে নিচ্ছি। আচ্ছা, গত 1 বছর আপনাকে যদি বলি যে একটা বড় সাফল্য কোনটা, মেয়েদের এশিয়ান কাপ বলবেন না হামজা চৌধুরীর বাংলাদেশ ইনক্লুশন ন্যাশনাল টিমে, আপনাকে যদি আমি জিজ্ঞেস করি কোনটা বলবেন আপনি? আমি অবশ্যই দুটাকেই প্রাধান্য দিব। তবে আমি বলবো যে হামজার অন্তর্ভুক্তিতে দেশের ফুটবলের একটা পরিবর্তন এসেছে। এটা বলবো যে এটা আমাদের ফুটবলের জন্য, ফুটবল ফেডারেশনের জন্য, প্লাস সারা বাংলাদেশের জন্য যে ফুটবল নিয়ে মানুষের আগ্রহ কৌতূহল বেড়েছে। আমি অবশ্যই এটাকে আগিয়ে রাখবো এই কারণে যে হামজা আসার পর দেশের ফুটবলের চিত্রটাই চেঞ্জ হয়ে গেছে। আমি চাই হামজার মতো অনুসারে হয়ে হামজার হাত ধরেই যেন বাংলা ফুটবল আরও এগিয়ে যেতে পারে, আরও ভালো প্লেয়ার কিছু এসে এগিয়ে যেতে পারে। পাশাপাশি আমি মেয়েদেরকে বলবো যে আসলে এটা একটা দৃষ্টান্ত, যদি মেয়েরা যে ম্যাচ খেলে এশিয়ান কোয়ালিফাই করেছে, দোয়া করি যদি তারা আগামী মার্চে যদি অস্ট্রেলিয়াতে যে দিতে পারে, তাহলে আমরা সরাসরি ওয়ার্ল্ড কাপ খেলবো। জি অবশ্যই, এটা কিন্তু আমাদের জন্য বিশাল প্লাস পয়েন্ট যে আমরা সরাসরি ওয়ার্ল্ড কাপ যদি খেলতে পারি। অবশ্যই সেটা আমাদের জন্য একটা বড়, বলবো যে কোনোটাকে খাটো করে দেখার বিষয় না। অবশ্যই না। মেয়েদের সাফল্যে আমরা সাফ জিতেছি, আপনাদের এই কমিটির আন্ডারে এশিয়ান কাপে পৌঁছে গেছি আমরা। মেয়েদের ফুটবল নিয়ে কি আসলে তারপরেও একটু কি আসলে আলোচনা কিংবা প্ল্যানিং কম? মেয়েদের লিগ হচ্ছে না অনেক দিন ধরে, আপনারা 1.5 কোটি টাকার প্রতিশ্রুতি দিয়েছেন, সেটা 1 বছর পরেও দিতে পারেননি। মানে এই জায়গাটায় আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলোও কি একটু ব্যর্থতার মধ্যে পড়বে কিনা? এটা ব্যর্থতা বলবো, আমরা যেটা আমাদের বোর্ড, আমাদের প্রেসিডেন্ট, আমরা যেটা কমিটমেন্ট করেছি, আমরা সর্বাত্মক চেষ্টা করবো ইমিডিয়েট এটার সমাধান করে দেওয়ার জন্য। আর মেয়েদের প্ল্যানিংয়ে যে কাজ করছে, হয়তো এখানে কিছু প্ল্যানিংয়ে আমাদের যেমন হয়তো জাপান যাওয়ার কথা ছিল মেয়েদের, বা তো আমি মনে করি যে সে কাপের আগে যেসব প্রস্তুতির দরকার ছিল সমস্ত প্রস্তুতিতে কিন্তু আমরা সহযোগিতা করতেছি। এবং আমার মনে হয় যে প্ল্যানিং আগাচ্ছে, মহিলা নারী উইং কমিটি আছে, তারা যেভাবে কমিটি দিচ্ছে, আমার মনে হয় না এখানে আর ঘাটতি দরকার। আর আমরা অস্ট্রেলিয়ার জন্য কিন্তু আমরা একটা মিশনই করেছি,
জি জি মিশনই করেছে। আমরা ওদেরই ফলস্বরূপ কিন্তু আমরা ওইভাবে কিন্তু আগাচ্ছি। তা আমি মনে করি যে আসলে এখানে কমার কিছু নেই, বাড়বে হয়তো সুযোগ সুবিধা। লিগটাও হচ্ছে না অনেকদিন ধরে, হ্যাঁ, সেটার জন্য মেয়েদের লিগ হচ্ছে না, সেটা যেহেতু শুরু করবে বলেছে, তো আমিও যেমন আমার একটা টিম মেয়েদের ফুটবল লিগ খেলানোর জন্য একটা টিম তৈরি করছি। ও আচ্ছা, তার এটা সুখবর। একদমই শেষ কথা জানতে চাই যে ফুটবল ফেডারেশনের প্রেসিডেন্টই হলো সর্বোচ্চ ক্ষমতাধর এবং তিনি আসলে নেতৃত্ব দেন। তার আসলে ভিশনটা কি? আপনার কি মনে হয় যে 4 বছর আর 3 বছর আছে আপনাদের এই কমিটির মেয়াদ, 3 বছর পরে কোথায় ফুটবলে কি পরিবর্তন আরো উনি কি বলেছেন কিনা আপনাদের কোনো মিটিং? আজকেও আছে এই নির্বাহী কমিটি সভা, আমি জানি। দেখেন, প্রেসিডেন্ট তো প্রথমে বলেছে উনি একটা টার্গেট নিয়ে আসছে। উনি দেশের ফুটবলের একটা উনি অভিভাবক, দেশের ফুটবলের অভিভাবক, ঠিক আছে? ফুটবল কোথায় যাবে, কোথায় কি করবে এটা অভিভাবক বলবে, তবে তাকে আমরা সহযোগিতা করছি। তো ইনশাল্লাহ আশা করি যেভাবে আমাদের বোর্ডের মধ্যে পারস্পরিক সমঝোতা, আমাদের নিজেদের মধ্যে যে সমঝোতা, আশা করি, বিশ্বাস করি প্রেসিডেন্টের আন্ডারে, আমাদের এই বর্তমান প্রেসিডেন্টের আন্ডারে থেকে আমরা যেভাবে কাজ করছি একটা টিম ওয়ার্ক হয়ে, আমাদের বিশ্বাস আমরা ফুটবলকে আরো ভালো জায়গায় নিয়ে যেতে পারবো। ধন্যবাদ আপনাকে ইকবাল হোসেন আমাদের স্টুডিওতে আসার জন্য। 1 বছর পূর্তির দিনে আমরাও আশা করি যে বাংলাদেশের ফুটবল এগিয়ে যাওয়া মানে দেশের ক্রীড়াঙ্গন এগিয়ে যাওয়া, এবং ফুটবলের জনপ্রিয়তা বাংলাদেশে কতটা সেটা আমরা 4 বছর পর পর যখন বিশ্বকাপ আসে তখন দেখতে পাই, কিন্তু আমরা এই 4 বছরও দেখতে চাই বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশ জাতীয় দল কিংবা বাংলাদেশের ফুটবলকে নিয়ে। সবাই ভালো থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি।